নিজের প্রেগন্যান্সি নিয়ে বেশ ভয় পেয়ে গেল উর্মি। অনেক ভেবেচিন্তে সে ফোন করলো রিমঝিমকে। ছোটবেলা থেকে যখনই সে কোনো বিপদে পড়েছে তখনই রিমঝিম তাকে ঠিক সেই বিপদ থেকে বার করে এনেছে। অবশ্য রিমঝিমের জন্য সেও কিছু কম করেনি। তার কত দামি দামি ড্রেস, সাজগোজের জিনিস, যেগুলো একবার পরে তার আর পরতে ভালো লাগতো না, সেগুলো সে রিমঝিমকে দিয়ে দিয়েছে। তাছাড়া ওদের সংসার চলেই তো উর্মিদের টাকায়। আজ রিমঝিম ভালো কলেজে পড়ছে, সেজেগুজে কলেজে যাচ্ছে, সব কিছু তো তাদের দয়ায়। তার বিনিময়ে এটুকু করা তো রিমঝিমের কর্তব্য। শোন, আমাকে একটু হেল্প করতে হবে তোকে, না বলতে পারবি না? আমি কি তো কখনো তোকে না করেছি? বল কি করতে হবে। উর্মির প্রেগন্যান্সির কথা শুনে যার পর নাই অবাক হয় রিমঝিম। উর্মি অ্যাবর্শন করাবে, আর তারপর ভালো মেয়ের মতো বিয়ে করবে রাজদীপকে? রাজদীপের জন্য খুব কষ্ট হয় তার। হে ভগবান, ভালো মানুষদের তুমি এরকমভাবে শাস্তি দাও কেন? মনে মনে ভগবানের কাছে অভিযোগ জানায় সে। কী রে, কী হলো, শুনছিস আমার কথা? কালই তুই আমার সঙ্গে ডক্টর ঘোষের ক্লিনিকে যাবি, সব খোঁজ খবর নিয়ে আসবো, কেমন? আর ওই দিন তুই আমার সঙ্গে যাবি, যতক্ষণ থাকার দরকার হবে আমার সঙ্গে থাকবি, ঠিক আছে? ঠিক আছে। ফোন রেখে দেয় উর্মি। আর প্রচণ্ড অপরাধবোধে ভুগতে থাকে রিমঝিম। সব কিছু জেনেও নিজের ভালোবাসার মানুষটাকে এরকমভাবে ঠকতে দেবে সে? কিন্তু সে কী বা করবে? উর্মির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেও তো সে পারবে না। উর্মি যেমনই হোক, আঙ্কেল আন্টির কথা ভেবে তাকে চুপ করে থাকতেই হবে। নির্দিষ্ট দিনে ডক্টর ঘোষের ক্লিনিকে অ্যাবর্শন হয় উর্মির। মানসিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে রিমঝিম। সে যে এত বড় একটা পাপ কাজে সামিল হচ্ছে, এটা কিছুতেই মেনে নিতে পারছে না তার বিবেক। যাই হোক, সব কিছু মিটে যাওয়ার পর উর্মিকে নিয়ে ক্লিনিক থেকে বেরিয়ে গাড়িতে ওঠে সে। দুজনের কেউই জানতে পারে না যে খানিকটা দূরে ট্রাফিক সিগন্যালে আটকে থাকা গাড়ির মধ্যে থেকে রাজদীপ তাদেরকে দেখছে। এদিকে উর্মি আর রিমঝিমকে একসাথে ওই সময় ক্লিনিক থেকে বেরোতে দেখে অবাক হয়ে যায় রাজদীপ। রিমঝিম উর্মিকে গাড়িতে উঠতে সাহায্য করছে। কি হলো উর্মির? আজ সকালেই তো ফোন করেছিল তাকে, কিছু বলল না তো। রাস্তার একদিকে গাড়ি দাঁড় করিয়ে উর্মিকে ফোন করে সে। হ্যালো উর্মি, কোথায় তুমি? কেন, বাড়িতে? কাল একবার দেখা করতে পারবে? কাল তো হবে না, কয়েকদিন আমি একটু ব্যস্ত থাকবো। আমি তোমাকে পরে জানাবো, কেমন? এখন রাখছি, মা ডাকছে। বেশ অবাক হলো রাজদীপ। উর্মি তাকে মিথ্যে বলল কেন? ব্যাপারটা কি জানার জন্য কৌতূহল হলো তার। উর্মি তার হবু স্ত্রী, তার ব্যাপারে সমস্ত কিছু জানার অধিকার তার আছে। বলতে গেলে সব কিছু ভালো করে জেনে শুনে তবেই তো বিয়ে করা উচিত। কারণ এতদিন কথা বললেও উর্মির প্রতি কোনো ভালোবাসা নেই তার। বরং কখনো সখনো তাকে বেশ চতুর বলেই মনে হয় রাজদীপের। রিমঝিমের চোখে যে সততা সে দেখেছে, উর্মির চোখে সেটা সে কখনো দেখেনি। পরের দিন সকালে ডক্টর ঘোষের ক্লিনিকে এসে উর্মির ব্যাপারে জিজ্ঞেস করল রাজদীপ। ডক্টর ঘোষ প্রথমে কিছু জানাতে রাজি হলেন না, এটা তার পেশাগত নীতির বিরোধী। কিন্তু নিজের পরিচয় দিয়ে অনেক অনুরোধ উপরোধের পর এবং হবু স্ত্রীর ব্যাপারে সব কিছু না জানলে যে ভবিষ্যতে জটিলতার সৃষ্টি হতে পারে, এসব বলার পর ডক্টর ঘোষ সব কিছু জানালেন। আপনাদের যখন কয়েকদিন পর বিয়ে হচ্ছেই, তখন বাচ্চাটা নষ্ট না করলেও হতো। মানে এতে তো উর্মির শরীরের ওপরও কম ধকল গেল না। ডক্টর ঘোষের কথায়
রাজদীপের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সে বলল, আসলে বাড়ির বড়রা কি বলবে, মানে বুঝতেই তো পারছেন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, ধন্যবাদ। কথাগুলো বলেই সেখান থেকে দ্রুত বেরিয়ে এলো রাজদীপ। সব কিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। উর্মির কাছে যে সত্যিটা জানা যাবে না, এটা সে বুঝেই গেছে। অফিসে গিয়ে রিমঝিমকে ফোন করলো সে। 3বার ফোন বেজে গেলেও কেউ ফোন ধরল না। বাধ্য হয়ে একটা মেসেজ লিখল সে, জীবনের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে আমার, আমি চললাম, ভালো থেকো। ঠিক 3 মিনিট পরই ফোন করলো রিমঝিম। রাজদীপ ফোন ধরতেই কোনো কথা না বলেই কান্নায় ভেঙে পড়ল সে। এত ভালোবাসো অথচ মুখ ফুটে সেটা বলতে চাও না? ঠিক আছে, বলো না, আমি রাখছি, বলে রাজদীপ। প্লিজ তুমি কিছু করো না, আমার ভুল হয়ে গেছে, কিন্তু তার জন্য নিজেকে এত বড় শাস্তি দিও না তুমি, কাতর কণ্ঠে অনুনয় করে রিমঝিম। তুমি এখনই এখানে না এলে আর কোনো দিন আমাকে দেখতে পাবে না। আমি এখনই আসছি, কোথায় যেতে হবে বলো? রিমঝিমের কান্না শুনে কষ্ট হলেও রাজদীপ বুঝতে পারছে এটুকু নাটক তাকে করতেই হবে এখন। ধারে কাছে আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিংয়ের নিচে আসতে বলল সে রিমঝিমকে। এখন কাজ বন্ধ থাকায় ওদিকটা একটু নির্জন। খানিকক্ষণ পর হন্তদন্ত হয়ে ছুটে এলো রিমঝিম। কাছে আসতে রাজদীপ দেখলেও তার চোখ মুখ লাল হয়ে গেছে কেঁদে কেঁদে। সামনে এসে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল সে। কিছু বলবে নাকি আমি চলে যাব? ছদ্ম রাগ দেখিয়ে বলে রাজদীপ। না, তুমি কোথাও যেও না, এসব কী পাগলামি শুরু করেছ? এসব কি তোমাকে মানায় নাকি? আর কয়েকদিন পর তোমার বিয়ে, তোমার কিছু হয়ে গেলে উর্মির কি হবে? সবসময় উর্মির চিন্তা না? রিমঝিমের হাত ধরে দাঁতে দাঁত চেপে বলে রাজদীপ। আর কত আড়াল করবে উর্মিকে? আজ তুমি আমাকে সব সত্যি বলবে, না হলে আমি এখনই তোমার মা বাবার কাছে যাব, ওদের কাছ থেকেই জানবো সব। জীবনটা তোমাদের কাছে ছেলে খেলা না? হঠাৎ খুব রাগ হয়ে যায় রাজদীপের। ভয় পেয়ে সব খুলে বলে রিমঝিম। উর্মি আর রোহনের প্রেম, উর্মির প্ল্যান, নিজের অসহায়তা, সবশেষে উর্মির প্রেগন্যান্সি, কোনো কিছুই গোপন করে না সে। সব জেনেও কিছু করতে না পারার জন্য কাঁদতে কাঁদতে ক্ষমা চায় সে রাজদীপের কাছে। রাগে ব্রহ্মতালু জ্বলে ওঠে রাজদীপের। এত স্বার্থপর মেয়ে উর্মি, এভাবে তার পরিবারের সম্মানের সঙ্গে খেলার সাহসও পায় কি করে? হঠাৎ জেদ চেপে যায় তার। রিমঝিমের হাত ধরে টানতে থাকে সে। কি হলো, কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? অবাক হয়ে জিজ্ঞেস করে রিমঝিম। কোনো কথা না বলে টানতে টানতে তাকে গাড়িতে নিয়ে এসে তোলে রাজদীপ। তারপর কোনো কথা না বলে জোরে গাড়ি চালায়। ভয় পেয়ে যায় রিমঝিম। কিছুক্ষণ এলোপাথারি গাড়ি চালিয়ে শহরের বাইরে চলে আসে সে। ভয়ে কাঁটা হয়ে বসে আছে রিমঝিম। রাজদীপকে এত রাগতে সে কখনো দেখেনি। হঠাৎ হাইওয়ে থেকে একটা সরু রাস্তায় গাড়ি চালিয়ে ঢুকে যায় রাজদীপ। কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে আবার রিমঝিমের হাত ধরে তাকে নামায়। চলো। রাগ যে কিছুটা কমেছে সেটা তার গলা শুনেই বোঝা গেল। কোথায় যাব? বিস্ময়ের শেষ নেই রিমঝিমের। চলো না, গেলেই দেখতে পাবে, আশ্বাসের সুর রাজদীপের গলায়। একটা বাঁক ঘুরতেই বড় একটা মন্দির দেখতে পায় রিমঝিম। কালী আর শিবের মন্দির। তার হাত ধরে কালী মন্দিরে ঢোকে রাজদীপ। তুমি উর্মির ভয়ে আমার থেকে দূরে সরে গেছো তো? আর তোমাকে কেউ আমার থেকে দূরে সরানোর সাহস পাবে না। স্বয়ং মা কালীর সামনে আমি তোমাকে নিজের করে নিলাম। কথাগুলো বলেই ঠাকুরের সামনে রাখা সিঁদুর নিয়ে রিমঝিমের সিঁথিতে পরিয়ে দেয় রাজদীপ। সারা শরীর শিউরে ওঠে রিমঝিমের। চোখ বন্ধ করে নেয় সে।
দু চোখ বেয়ে জলের ধারা নেমে আসে তার। রাজদীপের কাণ্ড দেখে মুচকি হাসেন পুরোহিত মশাই। ঠাকুরের পুজোর ডালা থেকে দুটো মালা তুলে দেন তাদের হাতে। মালা বদল করে বিয়ে করে নেয় তারা। মন্ত্র পড়ে তাদের বিয়ে দেন পুরোহিত। তারপর মন খুলে আশীর্বাদ করেন। ঘটনার আকস্মিকতায় একেবারে চুপ করে যায় রিমঝিম। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে তার, অসম্ভব একটা আনন্দ আর রোমাঞ্চ, তার সঙ্গে খানিকটা ভয়, বিস্ময়, স্বপ্নের মতো লাগছে সব কিছু। পুরোহিতের কথা মতো একসাথে এবার পুজো দেয় তারা। তারপর কিছুক্ষণ মন্দিরের চারপাশটা ঘুরে ভোগ খেয়ে বাড়ি ফেরার পথ ধরে তারা। রিমঝিমের এবার কেমন যেন লজ্জা লাগতে থাকে। চলার সময় রাজদীপ একবারের জন্য তার হাত ছাড়েনি। আজ থেকে তারা স্বামী স্ত্রী। এত বড় একটা মানুষ শুধু তাকে ভালোবেসে এরকম একটা কাণ্ড করতে পারে, এটা যেন তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। গাড়িতে যেতে যেতে উর্মির কথা ভাবছিল রিমঝিম। কথাটা শোনার পর তার কি প্রতিক্রিয়া হবে, কিভাবে সে প্রতিশোধ নিতে চাইবে, এই সব। হঠাৎ তার হাতে হাত রাখে রাজদীপ। এবার উর্মির চোখে চোখ রেখে বলতে পারবে তো আর ওকে তুমি ভয় পাও না? বলতে পারবে তো রাজদীপ শুধু তোমারই? হাসি মুখে জিজ্ঞেস করে রাজদীপ। হেসে ওঠে রিমঝিম। ভগবানকে মনে মনে ধন্যবাদ দেয় সে। সত্যি, অন্যের দয়ায় বাঁচতে বাঁচতে নিজের অধিকারটুকুও ভুলে যেতে বসেছিল সে। মনে মনে সে বলে, তুমি শুধু আমারই রাজদীপ। এই সুন্দর মুহূর্ত, এই ভালো লাগা, এই ভালোবাসা, এই সব কিছু শুধুই আমার।